আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ছায়া প্রকাশনী বইয়ের পেজ নাম্বার 268 এবং পেজ নাম্বার 269 এর যে 3.4 পরিচ্ছেদের যে এমসিকিউগুলো দেওয়া আছে সেই এমসিকিউগুলো আজকে আমরা আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে, সূর্যালোকে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় নিচের কোন যৌগটি উৎপন্ন হয় না বলেছে। হয় না, দেখো এটা তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো, ক্লাস 10-এর শেষ চ্যাপ্টারে। দেখো এখানে লেখা আছে মিথেন, মিথেন বলতে CH4, এর সঙ্গে আমরা সূর্যালোক, সূর্যালোক বলতে HNU, এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হবে Cl2। এবার তোমরা জানো এখান থেকে একটা করে হাইড্রোজেন বেরিয়ে যায় আর এখান থেকে একটা করে ক্লোরিন প্রবেশ করে, তাহলে এখান থেকে হবে তোমার CH3Cl, আমি এখানে একবারে লিখছি -HCl। বোঝা গেছে? ঠিক এর পরের স্টেপে ক্লোরিন আবার রিয়াকশন করবে HNU অর্থাৎ সূর্যালোকের প্রেজেন্সে, তাহলে আবার একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, মানে CH2Cl2 হবে। একটা হাইড্রোজেন বেরিয়ে গেল এবং আর একটা হাইড্রোজেন প্রবেশ করলো -HCl হয়েছে। এটা ফার্দার তোমার রিয়াকশন করবে Cl2 HNU এর প্রেজেন্সে, আবার HCl বেরিয়ে যাবে। বোঝা যাচ্ছে কথা? তাহলে এখান থেকে কি হবে, আবার একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাহলে হয়ে যাবে তোমার CH, একটা ক্লোরিন প্রবেশ করবে মানে Cl3। আর শেষ স্টেপ আমাদের দাঁড়াবে এটাই যে আবার একটা ক্লোরিন রিয়াকশন করবে HNU এর প্রেজেন্সে -HCl হয়েছে, তাহলে শেষ হাইড্রোজেনটাও বেরিয়ে যাবে এবং আবার একটা ক্লোরিন প্রবেশ করবে মানে CCl4। এবার দেখো আমাদের কি কি উৎপন্ন হয়েছে। দেখো প্রথমত এটা উৎপন্ন হয়েছে, এটা উৎপন্ন হয়েছে এবং এটা উৎপন্ন হয়েছে। এবার আমাকে প্রশ্ন দেওয়া আছে কোনটা উৎপন্ন হয় না। এবার উৎপন্ন হয় না কোনটা, দেখো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার ডিতে দেখো দেওয়া আছে, এটা দেওয়া আছে CH3 CH2 CH3, এটা উৎপন্ন হয় না, এটা কোথাও উৎপন্ন হয়নি, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়েছে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখো আলোর উপস্থিতিতে নিচের কোন যৌগটির ক্লোরিনেশনের ফলে একটি মাত্র ক্লোরো অ্যালকেন প্রস্তুতি হয়। আমি একবারে এর অ্যান্সারটা বলছি এবং কেন কেন মানে এইটা অ্যান্সার আমি একবারে বলে দিচ্ছি। দেখো 14 নম্বর প্রশ্নতে আমাদের অপশন নাম্বার সি হবে তোমার কারেক্ট অ্যান্সার, সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার হবে আমি এখানে লিখছি, সিতে দেখো দেওয়া আছে এইটা, এটা দেওয়া আছে। প্রশ্ন কি দেওয়া আছে, নিচের কোন যৌগটি ক্লোরিনেশনের ফলে, ক্লোরিনেশন বলতে এখানে Cl2 রিয়াকশন করবে এবং HNU এর প্রেজেন্সে। ভালো করে দেখো এই প্রত্যেকটা জায়গা বলতে এখানে একটা কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে। তুমি যদি ভালো করে দেখো, আমি যদি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করি, CH2, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে CH2, আবার এখানে হবে CH2, এই হচ্ছে ব্যাপার হয়েছে। দেখো প্রত্যেকটা জায়গাতে সমতুল্য হাইড্রোজেন আছে, সমতুল্য হাইড্রোজেন আছে প্রত্যেকটা জায়গাতে। আর যেখানে সমতুল্য হাইড্রোজেন থাকবে সেখানে ক্লোরিনেশন করলে একটাই মাত্র প্রোডাক্ট, মানে একই রকমের প্রোডাক্ট উৎপন্ন হবে। এবার তুমি রিয়াকশন করো, এখানে Cl2 লাগাও আর এখানে HNU দাও, কি হবে, একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে যে কোনো একটা জায়গা থেকে, যে কোনো একটা জায়গা থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। ধরো এই জায়গা থেকে বের করলাম একটা হাইড্রোজেন, তাহলে কি হবে, তাহলে এই জায়গা থেকে যদি বের করি একটা হাইড্রোজেন, তাহলে এখানে হবে CH, আর একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটা ক্লোরিন এখানে প্রবেশ করবে, তাহলে এই কার্বনের সঙ্গে একটা ক্লোরিন প্রবেশ করলো, আর বাকি যেমন আছে তোমার তেমনই থাকবে। আচ্ছা, তাহলে এটাই উৎপন্ন হবে। আচ্ছা, আমরা যদি এখান থেকে একটা হাইড্রোজেন বের করতাম এবং এখানে একটা ক্লোরিন প্রবেশ করাতাম, তাহলে যে প্রোডাক্ট উৎপন্ন হতো সেই প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টটা দুটোই কিন্তু একই, তাহলে এক্ষেত্রে আমাদের একই রকমের প্রোডাক্ট উৎপন্ন হবে। এই যে এটা উৎপন্ন হলো। আচ্ছা, তার মানে আমাদের এই অপশন নাম্বার সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। সিতে দেখো এটা দেওয়া আছে। এবার আমি একবার বলে দিচ্ছি অপশন এ কেন হবে না, কেন হবে না। অপশন এতে দেখো দেওয়া আছে 4টে কার্বন, ধরো এটা দেওয়া আছে CH3, দেওয়া আছে CH2, তারপর CH2, তারপর CH3, এটা দেওয়া আছে হয়েছে। এখানে সমতুল্য হাইড্রোজেন সবগুলো নয়, এখানে দেখো এটা আর এটা সমতুল্য হাইড্রোজেন, আবার এই দুটো সমতুল্য হাইড্রোজেন, কিন্তু এখানকার হাইড্রোজেন আর এখানকার হাইড্রোজেন সমতুল্য নয়। এখানে এক রকমের বেশি প্রোডাক্ট উৎপন্ন হবে, মানে একের বেশি প্রোডাক্ট উৎপন্ন হবে, মানে দু রকমের প্রোডাক্ট উৎপন্ন হবে। ফর এক্সাম্পল তুমি যদি এখানে ভালো করে দেখো, এখানে CH3 আছে, এখানে CH2 করলাম, দিয়ে একটা ক্লোরিন প্রবেশ করলাম, এইরকম একটা প্রোডাক্ট হতে পারে। তাহলে এখানে C তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, বোঝা গেছে। আর তুমি যদি এখান থেকে একটা হাইড্রোজেন বের করো এই জায়গা থেকে, তাহলে কি হবে, তাহলে এখানে তোমার এখানে ক্লোরিন যুক্ত হবে। এবার বাকি হাইড্রোজেনগুলো যেমন আছে তেমন লাগিয়ে দাও, বোঝা গেছে কথা, CH2 CH3। তাহলে দেখো এখানে দু রকমের প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। আমাদের প্রশ্নতে কি দেওয়া আছে, একটি মাত্র ক্লোরো অ্যালকেন তৈরি হয়। কোথায় হবে, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। এবার আমরা যাব 15 নম্বর প্রশ্নতে। দেখো 15 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, দেওয়া আছে মুক্তমূলক ব্রোমিনেশন গতির
সঠিক ক্রম দেখাতে বলেছে। এক্ষেত্রে তোমাদের মানে 16 নম্বর প্রশ্নটা অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার হবে আমি বলে দিচ্ছি, আগে লিখে নিই। এটা হচ্ছে তোমার R3CH এটা দেওয়া আছে, আর তারপর দেওয়া আছে তোমার R2CH2, আর তারপরে দেওয়া আছে RCH3 এটা দেওয়া আছে। দেখো মুক্তমূলক ব্রোমিনেশন বিক্রিয়াতে অ্যাকচুয়ালি 3 ডিগ্রি মুক্তমূলক, আমি এখানে লিখছি 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল বলতে মুক্তমূলক। 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল হচ্ছে তোমার মোস্ট স্টেবল। যেহেতু 3 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল মোস্ট স্টেবল, সেই জন্য প্রথমে 3 ডিগ্রি হয়, তারপর 2 ডিগ্রি হবে এবং তারপর 1 ডিগ্রি হবে। মানে 3 ডিগ্রি হবে প্রথমে, তারপর হবে 2 ডিগ্রি, তারপর হবে তোমার 1 ডিগ্রি। সেই জন্য অপশান এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। কার ক্ষেত্রে? 16 নম্বরের ক্ষেত্রে হয়েছে। 17 নম্বর প্রশ্নে দেখো দেওয়া আছে মিথেনের ফ্লুরিনেশন, ক্লোরিনেশন, ব্রোমিনেশন এবং আয়োডিনেশন বিক্রিয়াগুলি যথাক্রমে। আচ্ছা, এখানে আমি একবার বলে দিচ্ছি, তারপর আমি এক্সপ্লেন করছি। মিথেনের ফ্লুরিনেশন, ক্লোরিনেশন এবং ব্রোমিনেশন এই 3টে রিয়াকশন হচ্ছে তাপ দায়ী। মানে রিয়াকশন যখন হয় তখন তাপ উৎপন্ন হয়, এই রিয়াকশনগুলোকে বলা হয় তাপ দায়ী। আর এই পার্টিকুলার রিয়াকশনটা হচ্ছে তোমার তাপগ্রাহী রিয়াকশন। বুঝতে পারছো? এবার এই 3টে কেন তাপদায়ী এবং এটা কেন তাপগ্রাহী, শুধুমাত্র আমরা যদি এটা আলোচনা করি তোমরা বাকি 3টে বুঝতে পারবে কেন এটা তাপদায়ী এবং কেন এগুলো হচ্ছে তোমার তাপদায়ী। বোঝা গেছে? দেখো মিথেনের ফ্লোরিনেশন, মিথেন বলতে এখানে কি বলা হচ্ছে CH4। বুঝতে পেরেছো? CH4 এর মধ্যে দেখো এইরকম বন্ডটা থাকে। CH4 বলতে এদিকে বন্ড থাকে C, মানে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন। ঠিক আছে, এর সঙ্গে কার রিয়াকশন হয়? এর সঙ্গে রিয়াকশন হয়, ফর এক্সাম্পল আয়োডিনেশনটা দেখাচ্ছি, মানে I2 রিয়াকশন হবে। I2-র সঙ্গে কার রিয়াকশন হবে? এই যে CH এর রিয়াকশন হবে। ওই রিয়াকশনটা আমি দেখাচ্ছি, ভালো করে দেখো। এখানে CH যেটা দেওয়া আছে, CH এর সঙ্গে রিয়াকশন হবে তোমার I2 বলতে আমি এখানে লিখছি I বন্ড I। রিয়াকশন হওয়ার পর এখান থেকে HI উৎপন্ন হবে এবং এর সাথে সাথে এই যে CI এর সঙ্গে যুক্ত হবে CI। বুঝতে পেরেছো? তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এই জায়গাতে, এই পার্টিকুলার জায়গাতে বন্ড ব্রেক করে। বন্ড ব্রেক করার জন্য আমরা যে এনার্জি দিতে হয়, সেই এনার্জিটিকে বলা হয় বন্ড ডিসোসিয়েশন এনার্জি। কি বলবো? বন্ড ডিসোসিয়েশন এনার্জি। আর এই জায়গায় বন্ড ফর্মেশন হচ্ছে, বন্ড তৈরি হচ্ছে। আর যেহেতু বন্ড তৈরি হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলে থাকি বন্ড ফর্মেশন এনার্জি আমরা এখান থেকে পাবো। এবার প্রশ্ন হলো এটা বেশি না ওটা বেশি, কোনটা বেশি? এবার হিসাব করে দেখা গেছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি এখানে তোমার বেশি এবং বন্ড ফর্মেশন এনার্জি এটা তোমার কম। এবার প্রশ্ন হলো কেন কম? চলো দেখা যাক। প্রথমত কথা দেখো, এই জায়গাটাতে লক্ষ্য করবে, এই যে CH যে বন্ডটা আছে, এই CH বন্ডটা হচ্ছে তোমার স্ট্রং বন্ড, এটা বলা যায়। আর এই বন্ডটা হচ্ছে তোমার উইক বন্ড। বোঝা গেছে? ঠিক তেমনি এই যে HI বন্ড, এই বন্ডটা হচ্ছে তোমার উইক বন্ড, আর CI বন্ডটা হচ্ছে তোমার ভেরি উইক বন্ড, মানে প্রচণ্ড উইক বন্ড। এবার তোমরা জানো যে এই স্ট্রং বন্ড বলতে এই যে বন্ডটা আছে, এই বন্ডটা ভাঙতে যে পরিমাণ এনার্জি লাগে, মানে প্রচুর এনার্জি দিতে হয় তবে এই বন্ডটা ভাঙে। আর এখানে এই যে বন্ডগুলো তৈরি হলো, এই বন্ডগুলো গঠন করার সময় এনার্জি রিলিজ হয়। এখানে এনার্জি দিতে হয় আর ওখানে এনার্জি রিলিজ হয়, এনার্জি বেরিয়ে যায়। ওখানে কম পরিমাণ এনার্জি বেরোয়, অর্থাৎ ফর এক্সাম্পল এখানে 100 জুল এনার্জি দিলে, বোঝা গেছে, আর ওখান থেকে পেলে মাত্র 40 জুল এনার্জি পেলে, তার মানে 60 জুল এনার্জি আমাকে এখানে এক্সট্রা দিতে হচ্ছে। আর যেখানে এনার্জি দিতে হয়, অর্থাৎ এনার্জি যেখানে রিয়াকশন এনার্জি শোষণ করে, সেই রিয়াকশনটাকে আমরা বলে থাকি এন্ডোথার্মিক মানে তাপ শোষণ করে। আর তাপ শোষণ করলে সেটাকে আমরা বলে থাকি তাপগ্রাহী প্রক্রিয়া, মানে তাপগ্রাহী মানে তাপ গ্রহণ করে। বোঝা গেছে? কিন্তু বাকি 3টেতে যেমন ব্রোমিনেশন, ক্লোরিনেশন, ফ্লুরিনেশন, এই রিয়াকশনগুলোতে এইরকম হয় না। এই রিয়াকশনগুলো তোমার এন্ডোথার্মিক নয়, এগুলো হচ্ছে তোমার এক্সোথার্মিক রিয়াকশন। এবার কেন এক্সোথার্মিক রিয়াকশন সেটা তোমরা বুঝতে পেরেছো।
কারণ এই তিনটে রিয়াকশন হবে এটার ঠিক উল্টো, এটার উল্টো হবে। বোঝা গেছে? বেশ, তাহলে আমাদের কোনটা কারেক্ট অ্যান্সার হবে? আমাদের হবে 17 বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি আমি এখানে লিখে দিচ্ছি, অ্যান্সার হবে এর বি। বোঝা গেছে? দেখো 18 নম্বর প্রশ্নতে দেওয়া আছে যে অ্যালকেনের সঙ্গে হ্যালোজেন বিক্রিয়ার গতির সঠিক ক্রম দেওয়া আছে। তোমরা যদি এর আগের প্রশ্নটা ভালো বুঝতে পারো, আগের প্রশ্নের অ্যান্সারটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে তোমরা এই 18 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। রিয়াকশানের ক্রমটা হচ্ছে প্রথমে হবে ফ্লোরিন, তারপর হবে তোমাদের ক্লোরিন, তারপর হবে তোমাদের ব্রোমিন, তারপর হবে তোমাদের আয়োডিন। আচ্ছা, কেন এটা হবে? এর কারণ হচ্ছে এটাই, আমি এখনই যেটা বললাম সেটা হচ্ছে এই যে সিআই এখানে যে বন্ড যেটা গঠিত হয়, আর এখানে গঠিত হবে সিএফ। বোঝা গেছে? এই পার্টিকুলার বন্ডটা তোমার স্ট্রং বন্ড, আর এখানে যেটা গঠিত হবে সেটা হবে তোমাদের উইক বন্ড। এবার বন্ড যত স্ট্রং গঠিত হয় রিয়াকশন তত ফাস্ট হবে। বোঝা গেছে? তাহলে এটা সব থেকে স্ট্রং, তার থেকে এটা উইক, তার থেকে এটা আরও উইক, এবং সেটা আরও উইক। সেই জন্য মানে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে তোমার এই রকম। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে তোমাদের, অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার আমি এখানে লিখে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে তোমার ডি। এরপরে যাব আমরা 19 নম্বর প্রশ্নতে। দেওয়া আছে এন ব্রোমোসাক্সিনামাইডের সাহায্যে নিচের কোনটির ব্রোমিনেশন ঘটানো যায়? চলো লিখছি এখানে 19 নম্বর প্রশ্ন। দেওয়া আছে NBS। বুঝতে পেরেছ? NBS বলতে এন ব্রোমোসাক্সিনামাইড হয়েছে। এন ব্রোমোসাক্সিনামাইডের রিয়াকশানগুলো তোমরা যদি বইটা ভালো করে পড়ে থাকো তোমরা জানবে যে এন ব্রোমোসাক্সিনামাইডের কাজ হচ্ছে অ্যালাইলিক ব্রোমিনেশন ঘটায়। এন ব্রোমোসাক্সিনামাইডের কাজ হচ্ছে অ্যালাইলিক ব্রোমিনেশন ঘটানো। আচ্ছা, অ্যালাইলিক ব্রোমিনেশন বলতে আমি এখানে লিখছি, ধরে নাও এটা হচ্ছে তোমার সি ডবল বন্ড সি, এর সঙ্গে ধরো একটা কার্বন যুক্ত আছে, এটাকে আমরা বলে থাকি অ্যালাইলিক। আচ্ছা, এখানে যে হাইড্রোজেনটা থাকবে, এখানে যদি কোনো হাইড্রোজেন থাকে, বুঝতে পেরেছো, এটাকে বলা হয় তোমার অ্যালাইলিক কার্বন। এই যে কার্বনটা আছে এই কার্বনটাকে বলা হয় অ্যালাইলিক কার্বন। তাহলে যখন ব্রোমিনেশন ঘটবে এই দুটো কার্বনে কোনো কিছু হবে না, যা হবে অ্যালাইলিক কার্বনে। এবার অ্যালাইলিক কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে সেই হাইড্রোজেনগুলোকে আমরা বলে থাকি অ্যালাইলিক হাইড্রোজেন। তাহলে এনবিএসের কাজ কি হবে? অ্যালাইলিক ব্রোমিনেশন ঘটানো, মানে এখান থেকে একটা হাইড্রোজেনকে বের করে দেওয়া, মানে CH2কে একটা হাইড্রোজেন বের করে দেওয়া, মানে CH2 হলো, এইখানে এসে একটা ধরো Br এসে অ্যাটাচ হবে। এই হচ্ছে ঘটনা। এবার অ্যালাইলিক ব্রোমিনেশন ঘটানোর জন্য অ্যালাইলিক কার্বনের সঙ্গে হাইড্রোজেন, মানে অ্যালাইলিক হাইড্রোজেন থাকতে হবে, তবেই তো অ্যালাইলিক ব্রোমিনেশন ঘটাবে। এবার তোমরা অপশানগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমে দেখো লেখা আছে অপশান এতে CH3, তারপর দেওয়া আছে তোমার CH2, তারপর দেওয়া আছে তোমার CH3। আচ্ছা, এটা তো হবেই না, কারণ এখানে ডবল বন্ডের কোনো কেস নেই, মানে অ্যালাইলিক কার্বন নেই। অপশান বিতে দেখো দেওয়া আছে, অপশান বিতে দেওয়া আছে দেখো CH2 ডবল বন্ড CH বন্ড C, এখানে দেওয়া আছে তোমার CH3, এখানে দেওয়া আছে তোমার CH3, এখানে দেওয়া আছে তোমার CH3। এটা হবে না। কেন হবে না? দেখো এই যে কার্বনটা এটা তোমার অ্যালাইলিক কার্বন, ঠিক আছে, কিন্তু এখানে কোনো অ্যালাইলিক হাইড্রোজেন নেই, তাহলে রিপ্লেস করবে কি করে? তার মানে এটাও হবে না। অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন ডি, অপশন নাম্বার সিতে দেখো দেওয়া আছে ওই তোমার সাইক্লোহেক্সেন এখানে একটা দেওয়া আছে, তার সঙ্গে তোমার একটা ডবল বন্ড দেওয়া আছে। এটাতে হবে। কেন হবে বলো, বোঝো ভালো করে। এখানে যে কার্বনটা আছে আর এখানে যে কার্বনটা আছে, এই দুটো কার্বনের পাশের যে কার্বনগুলো, সেই পাশের কার্বনগুলো হচ্ছে অ্যালাইলিক কার্বন। এই যে কার্বন এবং এই যে কার্বন, এগুলো হচ্ছে অ্যালাইলিক কার্বন। এখানে কিন্তু হাইড্রোজেন আছে। কেন হাইড্রোজেন আছে? দেখো এখানে একটা দুটো, মানে এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো বন্ড আছে, মানে এখানে দুটো হাইড্রোজেন আছে। তার মানে যদি ব্রোমিনেশন ঘটানো হয় এই পজিশনে একটা হাইড্রোজেনকে বের করবে এবং একটা ব্রোমিনেসে অ্যাটাচ হবে। তো তাহলে এখানে কি হবে? অ্যান্সারটা এইরকম দাঁড়াবে, যদি ব্রোমিনেশন ঘটানো হয় এইখানে ব্রোমিন যুক্ত হতে পারে, কিংবা এখানে ব্রোমিন যুক্ত হতে পারে, যে কোনো একটা হবে। আচ্ছা, আর অপশন ডি তো হবেই না। অপশন ডি কেন হবে না বলো তো? কারণ এখানে বেনজিন দেওয়া আছে, আর বেনজিনের কোনো অ্যালাইলিক কার্বন নেই, কারণ এইখানে যে কার্বনটা আছে এই কার্বনের সঙ্গে তুমি যদি এই কার্বনটা ধরো, এই কার্বনটার সঙ্গে আবার ডবল বন্ড দেওয়া আছে, তাহলে এখানে যেহেতু কোনো অ্যালাইলিক কার্বন নেই সেই জন্য এটাও অ্যান্সার হবে না। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এখানে অপশন নাম্বার সি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? বেশ,
এরপর 20 নাম্বার প্রশ্নটা দেখো, 20 নাম্বার প্রশ্নটা একটু দেখবে। দেখো লেখা আছে অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন প্রস্তুতির উৎকৃষ্ট বিকারক হলো। এটা কত নম্বর প্রশ্ন? 20 নাম্বার প্রশ্ন। আচ্ছা, অ্যালকোহল থেকে আমরা কি তৈরি করব? ক্লোরো অ্যালকেন। অ্যালকোহল থেকে যখন ক্লোরো অ্যালকেন প্রস্তুত করব তখন আমাদের উৎকৃষ্ট বিকারক হচ্ছে তোমাদের এই 20টা হবে অপশন এ। অপশন এ কেন হবে? কারণ এখানে দেওয়া আছে তোমার SOCl2, এর সঙ্গে দেওয়া আছে দেখো প্রিডিন C6H5N, এটা হচ্ছে তোমার প্রিডিন। আচ্ছা, এটা কেন অ্যান্সার হবে? কারণ এক্ষেত্রে মেন প্রোডাক্ট ছাড়াও যে বাই প্রোডাক্ট উৎপন্ন হয়, এক্ষেত্রে তোমাদের SO2 গ্যাস উৎপন্ন হয় এবং HCl। এই যে এই দুটোই হচ্ছে তোমার কিন্তু গ্যাস, বুঝতে পেরেছো? যেহেতু দুটোই গ্যাস, সেহেতু ক্লোরো অ্যালকেনকে মানে খুব আমরা ভালোভাবে পেতে পারি। যেহেতু ক্লোরো অ্যালকেনকে আমরা ভালো করে পেতে পারি, সেই জন্য এইটা হবে তোমাদের অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। আর পরের যে অপশানগুলো দেওয়া আছে বি, সি, ডি, এখানেও মানে অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন ওগুলোতেও পাওয়া যায়, কিন্তু যে সাইড প্রোডাক্টগুলো হবে সেই সাইড প্রোডাক্টগুলো গ্যাস বাদ দিয়ে অন্য কিছু হবে, হয়তো লিকুইড হয়ে যাবে। সেই জন্য অপশন নাম্বার এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। এরপর 21-এ কী দেওয়া আছে? নিচের কোন বিক্রিয়ায় মিথাইল ব্রোমাইড CH3Br পাওয়া যায় না? আচ্ছা দেখো, অপশন এতে দেখো দেওয়া আছে এই CH3COOAg+Br2, এটাতে তোমার পাওয়া যায়। অপশন বিতেও পাওয়া যায়, অপশন সিতেও পাওয়া যায়, শুধুমাত্র অপশন ডিতে পাওয়া যায় না। অপশন ডিতে শুধুমাত্র পাওয়া যায় না। আচ্ছা, 21-এর আমি লিখে দিচ্ছি, 21-এর হচ্ছে অপশন ডি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার হবে? কারণ CH3OH এর সঙ্গে আমরা যদি Br এর রিয়াকশন ঘটাই, Br2 এর রিয়াকশন ঘটাই, এখানে কোনো রিয়াকশনই হয় না, নো রিয়াকশন, এখানে কোনো রিয়াকশনই ঘটবে না। সেই জন্য অপশন নাম্বার ডি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। এরপর 22 নাম্বারের যে প্রশ্নটা আছে, কী লেখা আছে দেখো, নিচের কোন অ্যালকোহলটির সঙ্গে HCl এবং অনার্দ্র ZnCl2 বিক্রিয়ায় পুনর্বিন্যাস ঘটে এবং একাধিক অ্যালকিল ক্লোরাইড গঠিত হয়? আচ্ছা, প্রথমত কথা দেখো 22 নাম্বার প্রশ্নটা দেখো দেওয়া আছে পুনর্বিন্যাস ঘটে। 22 নাম্বার প্রশ্নটা, যখন কোনো জায়গায় দেখবে পুনর্বিন্যাস ঘটে, পুনর্বিন্যাস বলতে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে, সেই রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে মানে এটা হবে তোমাদের SN1 রিয়াকশন, বুঝতে পেরেছো? রিঅ্যারেঞ্জমেন্ট কোথায় ঘটে? SN1 এর রিয়াকশন মানে রিঅ্যারেঞ্জমেন্ট কোথায় ঘটে? রিঅ্যারেঞ্জমেন্ট সেখানেই ঘটে যেখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়, বোঝা গেছে? কার্বোক্যাটায়ন, আর কার্বোক্যাটায়ন যেখানে তৈরি হয় সেটা হবে তোমাদের SN1 রিয়াকশন। তার মানে এই পার্টিকুলার রিয়াকশনটা তোমার SN1 পথে হবে, SN2 পথে হবে না, বোঝা গেছে? দেখো, আচ্ছা এক্ষেত্রে তোমাদের অপশন নাম্বার এ হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কেন অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে? চলো এখানে আমি এক্সপ্লেন করছি কেন অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। এটাই হবে কেন কারেক্ট অ্যান্সার, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, ওই পার্টিকুলার জিনিসটার মেকানিজম তোমাদের বইয়ে করে দেওয়া আছে। দেখো এখানে আছে তোমাদের সি এর সঙ্গে কটা বন্ড আছে? চলো আমি আরেকবার এটাকে মুছি। দেখো এখানে দেওয়া আছে সি এর সঙ্গে দেখো 3টে CH3 গ্রুপ আছে, এখানে একটা CH3, এখানে একটা CH3 আর এখানে একটা CH3, বুঝতে পেরেছো? তারপর দেখো দেওয়া আছে দেখো CH2, তারপর দেওয়া আছে তোমার OH। আচ্ছা, এর সঙ্গে কার রিয়াকশন করবে বলছে যে HCl এবং ZnCl2, এখানে আমি শুধুমাত্র HCl লিখছি, বোঝা গেছে? HCl। দেখো ভালো করে লক্ষ্য করবে, এখানে HCl থেকে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে H+ আয়ন পাবো, এটা পাবো, এবং এর সঙ্গে সঙ্গে পাবো আমরা Cl- আয়ন, বুঝছো? আর এই যে মানে OH এর O, এখানে থাকে তোমার লোন পেয়ার, অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে। আচ্ছা, এই যে লোন পেয়ার দুটো আছে, এই লোন পেয়ার দুটো তোমার কি করবে? এই H+কে লোন পেয়ার ডোনেট করবে এবং H+কে সে টেক আপ করবে। আচ্ছা, টেক আপ করলে কি তৈরি হবে? দেখো এখানে OH2 তৈরি হবে, আর বাকি জায়গাটা তোমাদের একই থাকবে। চলো আমি এখানে লিখছি, এখানে আছে তোমার CH3, তারপর আছে তোমার CH3, আচ্ছা এখানে আছে তোমার CH3, আর এই জায়গাটায় তোমাদের CH2, আচ্ছা এখানে হবে OH2, এটা তৈরি হবে, মানে H+টা এলো। ভালো করে লক্ষ্য করো, এখানে অক্সিজেন তার নিজের লোন পেয়ার H+কে দিয়েছে, আর এই যে লোন পেয়ার এটা হচ্ছে ভ্যালেন্স সেলের ইলেকট্রন, আর যখন ভ্যালেন্স সেলের ইলেকট্রন লোন পেয়ার যখন কাউকে দিয়ে দেয় তখন তার ওপর পজিটিভ চার্জ হয়, এই জন্য অক্সিজেনের ওপর পজিটিভ চার্জ হয়েছে। আচ্ছা, অক্সিজেন ইলেকট্রো নেগেটিভ অ্যাটম তো,
এখানে এই যে অক্সিজেন, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ইলেকট্রনের প্রতি টান আছে, ইলেকট্রনকে আকর্ষণ করে। আর অক্সিজেনটা হয়ে গেছে ও পজিটিভ, তার মানে এই অক্সিজেনটা আরও বেশি ইলেকট্রোনেগেটিভ হয়ে গেছে, মানে ইলেকট্রনের প্রতি টান আরও বেড়ে গেছে। যেহেতু টান বেড়ে গেছে, অক্সিজেন কি করবে, ইলেকট্রনকে টানবে, মানে এই যে বন্ড পেয়ার ইলেকট্রন, মানে বন্ড পেয়ার যে এখানে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রনকে টেনে নেবে এবং এখান থেকে বেরিয়ে যাবে। আর যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে অক্সিজেন এখান থেকে, আমি এখানে দেখাচ্ছি দেখো, -H2O হবে, বুঝতে পেরেছ? কারণ H2O এখান থেকে বেরিয়ে যাবে। হলো, এখানে অক্সিজেনের ওপর আর কোনো চার্জ থাকবে না, কিন্তু যেহেতু বন্ড পেয়ারের ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়েছে সেই জন্য এর উপর পজিটিভ চার্জ হবে, এর উপরে কী হবে, একটা পজিটিভ চার্জ হবে। ঠিক এই সময় এই যে CH3 গ্রুপটা আছে, যে CH3 গ্রুপটা আছে, এই CH3 গ্রুপটা তোমার বন্ড নিয়ে বেরিয়ে যাবে এবং বন্ড নিয়ে বেরিয়ে গিয়ে ওর সঙ্গে গিয়ে যুক্ত হবে, এই পার্টিকুলার CH সঙ্গে যুক্ত হবে। কেন যুক্ত হবে? এর কারণ হচ্ছে এটাই, এই যে কার্বনটা আছে, এই কার্বনটা দেখো একটা কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি কোনো কারণে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে যায় তাহলে সেটা হবে স্টেবিলিটি বেশি পাবে। 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা যদি আমরা স্টেবিলিটি অর্ডারটা কী জানি, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে বেশি স্টেবল। সেই জন্য 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কোনো প্রকারে 3 ডিগ্রি হতে চাইবে, সেই জন্য CH3 এই বন্ডটাকে নিয়ে এর সঙ্গে গিয়ে যুক্ত হবে। একই স্টেপে হচ্ছে, এখান থেকে এটা বেরিয়ে যাচ্ছে আর এটা এর সঙ্গে গিয়ে যুক্ত হচ্ছে, তাহলে এটা কি তৈরি হবে, এটা তৈরি হবে দেখো CH3, এখানে হবে দেখো C, এখানে আছে দেখো CH3, আর এটা গিয়ে এর সঙ্গে যুক্ত হলো, তার মানে এটা হবে CH2, এই কার্বনের সঙ্গে এই CH3টাকে যুক্ত হলো, মানে এখানে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে CH3, বোঝা গেছে? এখানে হয়ে গেল তোমার পজিটিভ, হয়েছে? বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে এখানে দেখো রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে, ভালো করে বোঝো, এই পার্টিকুলার জায়গায় এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হলো তো, CH3টা শিফট হয়ে এখানে চলে গেল তো, তার মানে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে, তার মানে SN1 রিঅ্যাকশন হচ্ছে আর কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। ঠিক আছে, এই জন্য এটাই হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। কেন কারেক্ট অ্যান্সার? অপশন নাম্বার এ কেন কারেক্ট অ্যান্সার? কারণ এখানে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে, আর বাকি যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোতে একটাও রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে না, একটাতেও সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট মানে পুনর্বিন্যাস ঘটবে না বাকি যেগুলো দেওয়া আছে, সেই জন্য এটা হবে তোমাদের ওই কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে তোমার Cl, এই যে Cl মাইনাসটা কোথায় যুক্ত হবে বলো তো, এইখানটা যে Cl মাইনাসটা এর পরবর্তী স্টেপে তোমার আসবে Cl মাইনাস, এই Cl মাইনাসটা এখানে গিয়ে যুক্ত হবে, বোঝা গেছে? আমি আর লিখছি না, তোমরা বুঝে নাও। 22 নাম্বার কমপ্লিট। এবার আমরা চলে যাব 23 নাম্বারেতে, এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, 23 নাম্বার প্রশ্নতে যাওয়ার আগে আমি একবার বলে দিচ্ছি 22-এর যে অপশন ডি আছে, 22-এর যে অপশন ডি আছে সেটা একবার দেখে নাও, অপশন ডিটা একবার দেখে নাও, কত নম্বরে, 22-এর নম্বরে অপশন ডি। এটা কেন হবে না, মানে এটা দেখো, এটা দেওয়া আছে, এটা রিয়াকশন করলে কি হবে সেটা তো শিখে রাখো। দেখো এখানে দেওয়া আছে OH, আর এইখানটা দেওয়া আছে দেখো, আচ্ছা এখানে তোমাকে দেওয়া হয়েছে ওই HCl, এই জায়গাটা থেকে আমরা H+ পাই, আর এখান থেকে পাবো আমরা Cl-। বুঝতে পেরেছো? এই যে H+ আছে, অক্সিজেন কি করবে, অক্সিজেন তোমার তার নিজের লোন পেয়ার কাকে দেবে, H+কে দেবে এবং H+ এর সঙ্গে যুক্ত হবে, তাহলে কি তৈরি হবে, ওই একই রকমভাবে এইরকম প্রোডাক্ট তৈরি হবে। দেখো এইখানটায় তোমার OH2 তৈরি হলো, আর এইখানটায় দেখো CH3 আছে, বুঝতে পেরেছো? এখানে H থেকে যুক্ত হলো, তার মানে ওখানে হলো OH2, আর CH3 তো একই আছে। ঠিক একই রকমভাবে আগেরটা যদি শিখে থাকো, এই বন্ডটা ও নিয়ে নেবে। কেন নিয়ে নেবে এই বন্ডটা ও? কারণ অক্সিজেনের ওপর এখানে একটা পজিটিভ চার্জ আছে অলরেডি, সেই জন্য এই বন্ড পেয়ার ইলেকট্রনটা অক্সিজেন নিয়ে নেবে। অক্সিজেন নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। কার্বোক্যাটায়ন তৈরি হবে বলতে এখানে যে CH3 গ্রুপটা আছে যেমন আছে এইখানটা পজিটিভ চার্জ হয়ে যাবে, এইখানে যে কার্বনটা আছে সেই কার্বনের ওপর তোমার পজিটিভ চার্জ হলো। এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে না। কেন ঘটবে না? কারণ এই কার্বনটা দেখো 1, 2, 3টে, এই পার্টিকুলার কার্বনটা দেখো 3টে কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে না। এবার প্রোডাক্ট কি উৎপন্ন হবে, এখানে দেখো Cl এর সঙ্গে রিঅ্যাকশন করা, এখানে এই যে Cl মাইনাসটা আছে, Cl মাইনাসটা এখানে চলে গেল, Cl মাইনাসের সঙ্গে রিঅ্যাকশন করবে, তাহলে এখানে একটা Cl এসে অ্যাটাচ হয়ে যাবে, বোঝা গেছে কথা? তাহলে এই যে এখানে একটা Cl এসে অ্যাটাচ হলো, আর এখানে যেমন CH3 আছে CH3 থাকলো, বোঝা গেছে? বুঝতে পেরেছো কেন অপশন ডি হবে না? এরপরে 23 নম্বর প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্নে দেখো দেওয়া আছে নিচের কোন বিক্রিয়াটির সাহায্যে
ইথাইল আয়োডাইড প্রস্তুত করা যায় না। এক্ষেত্রে বি হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 23 নম্বরের আমি লিখছি, 23 নম্বরে অপশন নাম্বার বি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। কেন অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে আমি বলে দিচ্ছি। দেখো ইথাইল অ্যালকোহল আছে, এই যে এটা CH3, তারপর দেখছো তোমার CH2, তারপর দেখছে OH, এখানে রিয়াকশান করানো হচ্ছে তোমার KI এর সঙ্গে, আর H2SO4 এখানে দেওয়া আছে, বুঝতে পেরেছো? এখানে ইথাইল আয়োডাইড তৈরি হবে না, তাহলে কি হবে? হবে এটাই, এই জায়গাটা দেখো ভালো করে, এটা আছে না CH3, এখানে আমি CH2 লিখছি, আর বাকি এখানে লিখছি দেখো হাইড্রোজেন, আর এখানে আছে তোমার CH2, আর OHটাকে এই নিচে দিকে লিখছি। এখানে এই যে H2SO4 এখানে ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে কাজ করছে। ডিহাইড্রেটিং এজেন্ট মানে কি? ডিহাইড্রেটিং এজেন্ট মানে হচ্ছে জলকে শোষণ করে নেয়, জলকে শুষে নেয়, জলকে বের করে নেয়। এখান থেকে এই যে OH, এই যে OHটা এখানে লিখছি দেখো OH, এখান থেকে এই পার্টিকুলার জায়গা থেকে জল বেরিয়ে যাবে, H2O বেরিয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে? CH2 কি তৈরি হলো দেখো, CH2, আর এখানে ডবল বন্ড তৈরি হবে, মানে ডবল বন্ডের ফর্মেশন হবে। এটা কি তৈরি হলো? এটা তৈরি হলো ইথিলিন তৈরি হয়েছে, ইথিলিন গ্যাস, ইথিলিন তৈরি হয়েছে। কি তৈরি করার কথা বলা হয়েছে? ইথাইল আয়োডাইড। ইথাইল আয়োডাইড তৈরি হয়নি, ইথিলিন তৈরি হয়েছে। সেই জন্য অপশন নাম্বার বি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন দেখো, দেখো দেয়া আছে আর বিউটান 2 একটি কাইরাল অ্যালকোহল, এর সঙ্গে নিচের কোন বিকারকের বিক্রিয়ায় রিটেনশন অফ কনফিগারেশন পাওয়া যায়? আচ্ছা, এটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে। 24 নম্বরে আমাদের দেওয়া আছে বিউটান 2 বেশ, বিউটান 2 এই হচ্ছে তোমার প্রশ্ন। বিউট মানে 4টে কার্বন, বোঝা গেছে? এই 4টে কার্বনের মধ্যে 2 নম্বর পজিশনে অল আছে, তাহলে এইখানে 2 নম্বর পজিশনে একটা OH গ্রুপ যুক্ত আছে। বাইগুলো ফিল আপ করো। CH3, এখানে হবে তোমার CH, এখানে হবে CH2, আর এখানে হবে তোমার CH3, দেখতে পাচ্ছ? আচ্ছা, এটাকে একটু নিচে লিখি, তাই তো? এখানে এই পার্টিকুলার কার্বনটা হচ্ছে তোমার কাইরাল কার্বন। কেন কাইরাল কার্বন? দেখো, কারণ এই যে কার্বনটা আছে, এই কার্বনের একদিকে আছে OH, একদিকে আছে CH3, আর একদিকে আছে C2H5, আর এই কার্বনটার সঙ্গে আর একটা আছে তোমার হাইড্রোজেন। এখানে লিখছি দেখো, এই যে কার্বনটা আছে, এই কার্বনের সঙ্গে চারদিকে 4টে আলাদা আলাদা গ্রুপ আছে। একদিকে আছে তোমার হাইড্রোজেন, এইদিকে আছে দেখো C2H5, এখানে আছে দেখো OH, আর এখানে আছে তোমাদের CH3। তো এই যে কার্বনটা, এই কার্বনটাকে আমরা বলে থাকি কাইরাল কার্বন। এর কারণ হচ্ছে এটাই, তোমার এখানে এই যে কার্বনটা আছে, এই কার্বনটার সঙ্গে 4টে আলাদা আলাদা গ্রুপ আছে, আলাদা আলাদা 4টে গ্রুপ আছে, সেই জন্য এটা হচ্ছে তোমাদের কাইরাল কার্বন, বুঝতে? এটা হচ্ছে তোমাদের ফিশার প্রজেকশন। আচ্ছা, ফিশার প্রজেকশনটাকে আমি চলে যাবো তোমার ফ্লাইং ওয়েজ প্রজেকশন। দেখো এখানে দেখিয়ে দিচ্ছি তোমার এইদিকে আছে তোমাদের দেখো C2H5, আচ্ছা এখানে আমি লিখছি দেখো OH, বুঝতে পেরেছো? আর এখানে আমি ডট মারছি, আর এই জায়গাটাতে, এই পার্টিকুলার জায়গাটাতে আমি এখানে ইয়ে করে দিলাম। এইখানটা হবে তোমাদের CH3, আর এইখানটা হবে তোমাদের H, বুঝতে পেরেছো? এটা দেখো 2 রকম টাইপের রিয়াকশন দেখাবে। কখন কখন 2 রকম টাইপের রিয়াকশন দেখাবে, এটা মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, প্রথমে এখানে আমি দিলাম ধরো SOCl2, বুঝতে পেরেছো? আর নিচে আমি দিচ্ছি দেখো SOCl2 উইথ দিচ্ছি পিরিডিন। আচ্ছা, এটা দেখো অপশানে তোমাদের দেওয়া আছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি জানো? এক্ষেত্রে তোমাদের SN ইন্টারমলিকুলার রিয়াকশন হবে, SNI হবে, মানে SN ইন্টারমলিকুলার, SN1 নয়। এটাতে তোমার SN2 হবে, এটাতে তোমার SN2 হবে। আর যখন SNI হয়, এক্ষেত্রে তোমার রিটেনশন হয়। রিটেনশন বলতে যা ছিল সেই রকমই হবে। আর SN2তে তোমার কি হবে? ইনভার্সন। ইনভার্সন বলতে যা ছিল সেটা উল্টে যাবে, ইনভার্সন বলতে যা ছিল সেটা উল্টে যাবে। আচ্ছা, রিটেনশনটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে OH বেরিয়ে যাবে, আর Cl এসে এখান থেকে Cl এসে এখানেই যুক্ত হবে। তার মানে প্রোডাক্টটা কী তৈরি হবে বলো তো? C, বোঝা গেছে? আর এই জায়গাটাতে হবে তোমার এই রকম, আর এখানে তোমার ডট 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 এইটা হবে। এইখানে হবে তোমাদের C2H5, এইখানে হবে তোমাদের Cl, এখানে তো হবে তোমাদের CH3, আর এখানে আছে দেখো H, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে তোমাদের রিটেনশন হলো, যা ছিল তাই আছে। এক্ষেত্রে ইনভার্সন হবে। ইনভার্সন মানে বোঝো, এই ক্লোরিনটা এই সাইডে চলে আসবে। আমি দেখাচ্ছি না, এই ক্লোরিনটা কী হবে? এই সাইডে চলে আসবে, এই উল্টো দিকে চলে আসবে। এবার প্রশ্নতে আমাদের কি দেওয়া হয়েছে 24 নম্বরের, কোনটিতে রিটেনশন অফ কনফিগারেশন করছে? কোনটিতে হচ্ছে? SOCl2 দিলেই হচ্ছে, SOCl2।
এটা দেওয়া আছে তোমার অপশন নাম্বার সিতে, সি অপশানে দেওয়া আছে, তাহলে সিটাই হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? বুঝতে পেরেছো? বেশ, 24 নম্বর কমপ্লিট আমাদের। এরপর হবে আমাদের 25 নাম্বার থেকে।